তো ফাইনালি আমরা যেটা দেখতে পেলাম, হান্সি ফ্লিক আমাদের ম্যানেজার হয়ে গেছে। আজকে কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে 2 বছরের জন্য আমাদের বার্সেলোনার হেড কোচ হান্সি ফ্লিক। তো এটাতে আমি খুশি, যথেষ্ট খুশি। তা বলে এটা নয় যে আমি জাভিকে যেতে হয়েছে সেটাতে খুশি। জাভির যেভাবে যাওয়াটা হলো সেটা অবশ্যই ঠিক হয়নি, কিন্তু তার মানে এটা নয় যে হান্সি ফ্লিকের এই অ্যারাইভালটাকে আমি কোনোভাবে ডিনাই করবো বা ডিসরেসপেক্ট করবো। হান্সি ফ্লিক অবভিয়াসলি একটা বেটার ম্যানেজার দ্যান জাভি, কিন্তু ওই যে বললাম যে জাভি যেভাবে গেছে সেটা আমার পছন্দ হয়নি। তো হান্সি ফ্লিক যেহেতু আমাদের ম্যানেজার হিসেবে সাইন করেছে, সেটার জন্য তো অনেক কনসিকুয়েন্সেস আছে, সেই নিয়ে আজকে কথা বলবো যে কী কী হতে চলেছে হান্সি ফ্লিকের আসার জন্য। দেখো, হান্সি ফ্লিকের ম্যানেজিং স্টাইলটা নিয়ে আমরা পরে আসছি। তার আগে একটা ছোটো জিনিস বলে দিই যে তোমরা যদি ভাবো হান্সি ফ্লিক আসার জন্য প্রচুর প্লেয়ার চেঞ্জ হয়ে যাবে, নতুন নতুন অনেক প্লেয়ার আসবে, পুরো টিম চেঞ্জ হয়ে যাবে, না, এটা হবে না। বার্সেলোনার যে প্লেয়ারগুলো টপ ছিল তারা থাকবে, তাদের চেঞ্জ করলে ফ্যান ফলোয়ার্সরা খেপে যাবে, ঠিক আছে? তো সেই জন্য এরা চেঞ্জ করবে। যেমন তুমি বলতে পারো গাভি, পেদ্রি, লামিন, লেভানডস্কি, বলতে পারো গুন্ডোয়ান, ক্রিস্টেনসেন, আরাউহো, কুন্ডে, বালদে, টেস্টেকেন, এদেরকে কোনো চেঞ্জ করতে পারবে না হান্সি ফ্লিক, করবেও না। এরা যেমন ছিল তেমনই আমাদের টপ প্লেয়ার, প্রাইম প্লেয়ার থাকবে, কিন্তু কিছু কিছু অ্যাডিশন হবে। যেমন আমি দেখতে পাচ্ছি নিকো উইলিয়ামসের ইনকামিংটা খুব খুব মানে কি বলবো, খুব প্রবাবেল বা খুব পসিবিলিটি খুব হাই বলতে পারো, বা কিমিচের আসাটা চান্সেস খুব হাই বলতে পারো। এবার নিকো উইলিয়ামসকে কেন আনছি, কারণ ফ্লিকের খেলাটা না ভার্টিক্যাল প্লে, ফ্লিক বিশ্বাস করে ভার্টিক্যালিটিতে। তো ভার্টিক্যালিটিতে উইঙ্গার্স খুব এসেন্সিয়াল রোল প্লে করে। দেখো, লামিন ইয়ামাল রাইট উইংয়ে ঠিক আছে, রাইট উইংয়ে আমাদের রাফিনিয়া খেলে দেবে, লেফট উইংয়ে আমাদের পসিবল এবারে খেলবে কে, আনসু ফাতি আর নিকোকে যদি আনা হয়, এরা কিন্তু লেফট উইংটা খেলবে। তো উইংয়ে প্রচণ্ড পরিমাণে হাই পারফরমেন্স ডিমান্ড করে হান্সি ফ্লিক, এটা হবে, সেই জন্য নিকো উইলিয়ামসের সাইনিংটা গ্যারান্টেড বলতে পারো। আর আমরা একটা ডিএমএফ খুঁজছিলাম, ডিএমএফে জুবিমেন্ডির আসার চান্সেস তখনই হাই হতো যদি জাভি থাকতো, যেহেতু জাভি নেই তো আমরা কিমিচের আসার চান্সই বেশি দেখতে পাচ্ছি। তো দেখা যাক এবার ওই জায়গাটা কী হয়, কারণ ওটা সবথেকে বড় প্রবলেম, ওটা কীভাবে সলভ করে বার্সেলোনা দেখার আছে। এবার যেটা হান্সি ফ্লিকের স্টাইল অফ প্লে বলবে, দেখো হান্সি ফ্লিক যতটুকু খেলিয়েছে, যতটুকু অ্যাজ এ মানে ক্লাবের হেড কোচ হয়েছে বায়ার্নের বলো, তখন আমরা একটা গেমের স্টাইল দেখেছি যে পুরোটাই ভার্টিক্যাল লং বল বা হাই প্রেস গেম, প্রচণ্ড পরিমাণে ফিজিক্যালিটি, স্পিড সবটা ডিমান্ড করে। আর হান্সি ফ্লিকের আমরা যদি অ্যাভারেজ রেটিং দেখি, হান্সি ফ্লিকের স্কোরিং মানে গোল স্কোরিং ছিল প্রায় 2.9, মানে 3টে গোল ধরে নাও, আর কনসিডিং রেশিও ছিল 9.9, মানে একটা গোল পার ম্যাচ। তো হান্সি ফ্লিকের অ্যাভারেজ স্কোরিং মানে স্কোর যেটা আসতো রেজাল্ট, সেটা 3-1 হতো। তো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে হান্সি ফ্লিক গোল করতো কিন্তু গোল খেতেও। কেন গোল খেত? কারণ হান্সি ফ্লিক কাকে নিয়ে খেলতো, পাওয়ার্ড রাইট ব্যাকে আর লেফট ব্যাকে খেলতো আলফন্সো ডেভিস। এই দুটোই প্লেয়ার এমন যারা ওপরে চড়ে খেলতে ভালোবাসে, উপরে উঠে যায়। তো ফাইনাল থার্ডে যখন খেলছে পিছনে পড়ে থাকছে কে, হয় গোরেৎস্কা, নাহলে কিমিচ, নাহলে দুটো সেন্টার ব্যাক পড়ে থাকতো, খুব বেশি হলে ওই দুটো প্লেয়ারের মধ্যে একজন আর সেন্টার ব্যাক। তো কাউন্টার খেত, বায়ার্ন কাউন্টার খেত। সেই কাউন্টারেতে আমরা দেখেছিলাম 8-2 যে ডিফিট ছিল আমাদেরকে হারিয়েছিল, তো তখন কাউন্টারে কিন্তু লুইস সুয়ারেজ গোল করে এসেছিল, এটা আমার মনে আছে এখন পরিষ্কারভাবে। তো এই হচ্ছে সিচুয়েশান, দেখো এরম হয়। সেটার কিছুটা আমরা বার্সেলোনাতে দেখতে পাবো, কারণ আলেহান্দ্রো বালদে আর রাইট ব্যাকে হয়তো ক্যান্সেলও কি কুন্ডে যেই খেলুক চড়িয়েই খেলাবে, ওপরে চড়িয়েই খেলবে। আর বলতে পারো রাইট উইং থেকে ইয়ামাল ভেতরে কাট করবে, আর লেফট উইংয়ে যেই খেলুক সেও কাট করবে, লেভানডস্কি বা ভিতরকে যেই খেলুক ও সেন্টার ফরওয়ার্ডে খেলবে। তো আমরা এটা থেকে বুঝতে পারছি যে পুরো প্লেয়িং স্টাইলটা আপওয়ার্ড মুভমেন্ট খেলবে। দেখো অ্যাটাকিং মিডফিল্ডে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পেদ্রিকে খেলানো হবে না, অ্যাটাকিং মিডফিল্ডে ফেরমিন বা গাভিকেও খেলানো হতে পারে, ঠিক আছে, কারণ গাভি পুরো মিডফিল্ডে কভার করতে পারে। আর হোল্ডিং গেম প্লেতে ওখানে পেদ্রিকে, ফ্র্যাঙ্কিকে বা যে নতুন ডিএমএফ আসবে এদেরকে খেলানো হবে, বা ওপরের যে অ্যাটাকিং মিডফিল্ডে সেখানে গুন্ডোয়ানকেও খেলানো হতে পারে। তো এই হচ্ছে সিচুয়েশান, পুরোটাই কিন্তু অ্যাটাকিং সেন্সে ডেভেলপ হবে। আমি যেটুকু বুঝতে পারছি হান্সি ফ্লিকের আন্ডারে গেমটা প্রচণ্ড অ্যাটাকিং হবে, ডিফেন্সিভ এরার্স আমরা দেখবো। আর বার্সেলোনা হাই লাইন যখনই করেছে ডিফেন্সের, তখনই কিন্তু কাউন্টারে গোল খেয়েছে, সেটা আমাদের প্রবলেম আমরা জানি। তো এবার দেখার আছে যে কীভাবে সেটাকে সলভ করে হান্সি ফ্লিক। এবার দেখার আছে যে হান্সি ফ্লিক কতটা বার্সেলোনার সাথে অ্যাডাপ্ট করে আর কতটা বার্সেলোনাকে নিজের স্টাইলে নিয়ে যায়। দুটোর মধ্যে একটা কোয়াগুলেশন কম্বিনেশন হয়ে কিন্তু পুরো গেমটা রান করবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি।
দেখো লং বলের জন্য আমি বলবো লেভানডস্কি একটা পারফেক্ট স্ট্রাইকার এই মুহূর্তে, যথেষ্টই এজ হয়েছে কিন্তু তাও ভালো খেলতে পারছে। তো লং বল তোলার জন্য আমি বলবো সেন্টার ব্যাক পেয়ারিংয়ে অবশ্যই কুবার্সিকে রাখতে হবে। আরাউহো ক্রিস্টেনসেন হবে না, কুবার্সিকে দরকার লং বলের জন্য। ও দারুণ বল ডিস্ট্রিবিউশন করে, দারুণ, অসাধারণ। তো এই সব জিনিসগুলোকে মাথায় রেখে এগোতে হবে, দেখা যাক আমাদের কী হয়। আমাদের শুনছি নাকি প্রথমেই যে প্রি সিজনের গেম সেটা ম্যানচেস্টার সিটির এগেনস্টে, মানে ফ্লিকের ফার্স্ট গেম ম্যানচেস্টার সিটির এগেনস্ট হবে। প্রথম গেমেতে একটা বড় টেস্ট আমরা দেখতে চলেছি। তো এই হচ্ছে বলার ছিল এই ভিডিওতে। চলো বাই, আবার অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা হবে, দেখা হবে, কথা হবে।